আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে রয়েছি আমি সেলিনা আখতার। মূল সংবাদে যাব, তবে তার আগে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম। যুক্তরাজ্যের লকডাউন শিথিল করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট তারিখ নয়, বরং সর্বশেষ তথ্যের উপর নির্ভর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনায় যুক্তরাজ্যে আজও ৭৩৮ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত ১২,০০০-এরও বেশি। প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণের ব্যাপারে আফ্রিকার ৬ দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যের লকডাউন সহজ বা শিথিল করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো তারিখ নয়, বরং করোনার সংক্রমণের হ্রাসের সর্বশেষ তথ্যের উপর নির্ভর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ মিস্টার জনসন সাউথ ওয়েলসের একটি স্টেডিয়ামে একটি গণটিকা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। মিস্টার জনসন বলেন, আগামী সোমবার লকডাউন শিথিলের ব্যাপারে রোড ম্যাপ বা রূপরেখা প্রকাশ করা হবে, তবে সেটি প্রকাশের ক্ষেত্রে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। এদিকে আতিথেয়তা খাত পুনরায় চালু করার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে মনে রাখতে হবে আতিথেয়তা খাত স্পষ্টতই করোনার সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে সরকারের একজন বৈজ্ঞানিক পরামর্শদাতা বলেন, লকডাউন শিথিল করার ক্ষেত্রে মন্ত্রীদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। লেবারের শ্যাডো হেলথ সেক্রেটারি বলেন, সরকারের উচিত ধীরগতিতে লকডাউন শিথিল করা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আরও পদক্ষেপ গ্রহণ করা। I certainly think that we need to go in stages. We need to go cautiously. You perhaps remember from last year that we opened up hospitality fully as one of the last things that we did, because there is obviously an extra risk of transmission from hospitality, but we'll be sending it all out on Monday. And I know there's a lot of understandable speculation in the papers, and people are coming up with theories about what we're going to do and what we're going to say, and about rates of infection and so on. I would just advise everybody, just wait. We'll try and say as much as we can on Monday. এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে বেড়েছে, তবে কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। গতকালের সংখ্যা ছিল ৭৯৯ জন। সোমবার মারা গেছেন ২৩০ জন। দেশটিতে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১,১৮,৯৩৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২,৭১৮ জন। গতকাল ছিল ১০,৬২৫ জন। সোমবার আক্রান্ত হয়েছিলেন ৯,৭৬৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০,৭১,১৮৬ জন। এদিকে এখন পর্যন্ত করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১,৯৪,৯৭২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫,৫৮,৫৭৭ জন। করোনা মহামারীর কারণে মারাত্মকভাবে বিপর্যস্ত হসপিটালিটি সেক্টরের বিদ্যমান সমস্যা নিরসনে এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার সহ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার আকরামুল হুসাইনের রিপোর্টে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। নানা সংকটে জর্জরিত এই খাতের সমস্যাগুলো কাটিয়ে উঠতে করণীয় বিষয়ে গতকাল মঙ্গলবার বেলা ২টায় ভার্চুয়াল সভার আয়োজন করে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বা বিসিএ। বিসিএর প্রেসিডেন্ট এম এ মুনিমের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল মিটু চৌধুরীর সঞ্চালনায় বিসিএর বিভিন্ন রিজনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা স্যার কিয়ার স্টারমার কিউসি এমপি ও সিবিআই এর প্রেসিডেন্ট লর্ড কারণ বিলিমারি সিবিই। স্বাগত বক্তব্য রাখেন বিসিএর প্রেসিডেন্ট এম এ মুনিম ও বিসিএর চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল। ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই। এছাড়াও সমাপনী বক্তব্য রাখেন বিসিএর সাবেক প্রেসিডেন্ট কামাল ইয়াকুব। ভার্চুয়াল আলোচনায় বক্তারা হসপিটালিটি খাতের ট্যাক্স রিলিফ, ন্যূনতম ভ্যাটের সময়সীমা বৃদ্ধি, আনডকুমেন্টেড কর্মীদের বৈধকরণ, করোনা সময়ে প্রবর্তিত ঋণ প্রদান ও পরিশোধে সহজ পদ্ধতি ও সময় বর্ধিতকরণের দাবি জানানো হয়। এছাড়া করোনা প্যান্ডেমিকের পরে রেস্টুরেন্ট খাতকে সচল রাখতে
ইট আউট টু হেল্প আউট স্কিম চালুর প্রতিও গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন, করোনা প্যান্ডেমিক ব্রিটেনের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনীতি স্মরণকালের মধ্যে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে লকডাউনের কারণে হসপিটালিটি সেক্টরে যে বিপর্যয় নেমে এসেছে, এ সময় সরকারের সাপোর্ট অত্যাবশ্যকীয়। An economic sacrifice. We owe it to all of us, all of our communities, to build a better future out of this, so we can look back on this moment and say, however bad it was in the moment, it forced us, led us into a position where we change things forever for better. এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন বিসিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে জামাল উদ্দিন মকদ্দুস, মুজাহিদ আলী, অলি খান, আজাদ মালিক, এম এ গনি, সৈয়দ হাসান, টিপু রহমান, মানিক মিয়া, ফিরোজুল হক সহ অনেকেই। আকরামুল হোসেন, এনটিভি নিউজ, লন্ডন। প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণের আতঙ্ক নিয়ে এবার আফ্রিকার 6 দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে সংস্থাটি জানায়, ওই অঞ্চলে এখন শুধু করোনা ভাইরাস নয়, ইবোলা ভাইরাসও ঝুঁকির কারণ হয়ে উঠছে। সম্প্রতি আফ্রিকার দেশ গিনি ও কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর আফ্রিকার 6 দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে গিনিতে 3 জন ও ডিআর কঙ্গোতে 1 নারীর মৃত্যু হয়েছে। WHO যে 6 দেশকে সতর্ক করেছে সে দেশগুলো হল সিয়েরা লিওন, লাইবেরিয়া, মালি, গিনি বিসাউ, সেনেগাল ও আইভরি কোস্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশগুলো দ্রুত সম্ভাব্য সংক্রমিত বা সংস্পর্শে আসাদের চিহ্নিত করতে কাজ করছে। ইতালিতে মাউন্ট এটনা নামে সক্রিয় একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এই আগ্নেয়গিরি থেকে লাভা বের হতে থাকে। এটি ইতালির দক্ষিণের সিসিলি শহরের কাতানিয়ায় অবস্থিত। এর উচ্চতা ৩,৩৫০ মিটার। পৃথিবীর কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে এটি একটি। অগ্ন্যুৎপাতের পর থেকে আকাশে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর নিরাপত্তার স্বার্থে নিকটস্থ বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। তবে কর্তৃপক্ষ কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কথা জানায়নি। স্কাই নিউজ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের পর কাতানিয়ার বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। আকাশে 1 কিলোমিটারের বেশি ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করতে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিল পাশ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মুসলিমদের টার্গেট করতে এই নতুন আইন আনা হচ্ছে। ফ্রান্সে এবং এর বাইরে অনেক সমালোচক বলছেন, ধর্মকে টার্গেট করতেই এই আইন ব্যবহার করা হবে। ইসলামের নাম ব্যবহার না করে মঙ্গলবার বিচ্ছিন্নতাবাদী বিরোধী নামে বিলটি ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে উত্থাপন করা হয়। বিলটির পক্ষে 347টি ভোট পড়ে। এছাড়া 151 জন ভোট দিয়েছেন বিলটির বিপক্ষে, আর 65 জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ আসন রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর দল লা রিপাবলিক এন মার্চে। একটি শোক সংবাদ। লন্ডন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সোশ্যাল ওয়ার্কার বিশিষ্ট ব্যবসায়ী মাসুক আহমেদ খান লন্ডনের নিউহ্যাম হাসপাতালে আজ স্থানীয় সময় 7:30 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। মরহুম মাসুক আহমেদ সিলেট গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে 1 ছেলে ও 3 মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া চাওয়া হয়েছে। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছি সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় মাইক্রোবাস ও প্রাইভেট কারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে হামলার মুখে পড়েছেন সিসিক মেয়র, কাউন্সিলর ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের উপরও হামলা করে পরিবহন শ্রমিকরা। সংঘর্ষে কাউন্সিলর, পুলিশ সদস্য সহ অন্তত 15 জন আহত হয়েছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। সিলেট নগরীর চৌহাট্টা যেন পরিণত হল রণক্ষেত্রে। মেয়র, কাউন্সিলর প্রার্থীদের সামনেই পুলিশ ও সিটি কর্পোরেশনের উচ্ছেদ কর্মীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ।
পুলিশ ও এলাকাবাসী জানায় বুধবার দুপুরে চৌহাট্টায় সিটি কর্পোরেশনের সৌন্দর্যবর্ধন কাজে অংশ নেওয়া শ্রমিকদের বাধা দেয় অবৈধভাবে গড়ে ওঠা গাড়ি স্ট্যান্ডের শ্রমিকরা। এই খবরে সেখানে ছুটে যান মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার ফয়সাল মাহমুদ সহ পুলিশের একটি দল। পরিবহন শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। উচ্ছেদকর্মী পরিবহন শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির পর শুরু হয় সংঘর্ষ। আহত হন কয়েকজন কাউন্সিলর, পুলিশ সদস্য সহ 15 জন। এ সময় মেয়রের দিকে অস্ত্র নিয়ে চড়াও হওয়া এক শ্রমিককে আটক করা হয়। আমরা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা পুলিশ সহ এখানকার জনপ্রতিনিধিদের উপরে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ কল্পে আমরা ফাঁকা ফায়ার করি এবং তাদেরকে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হই। পুলিশ, ম্যাজিস্ট্রেট, ওসি, ডিসি ট্রাফিক সবাই মিলে তাদেরকে রিকোয়েস্ট করলেন, কাউন্সিলর বিন্দু সহ। তারা এগুলো তর্ক না করে তারা স্লোগান শুরু করে দিল, ইট পাটকেল ছোড়া আরম্ভ হলো। আমার অনেক স্টাফ উইন্ডেড, পুলিশ উইন্ডেড। তখন পুলিশ এটাকে নিয়ন্ত্রণে আনছে। হঠাৎ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শাটার লাগাইতে লাগাইতে আমার দোকান অনেক মানুষে লোড হয়ে গেছে, ভরে গেছে, মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি ওই জায়গায়। তারপরে আমার পায়েও সমস্যা হয়েছে। ওই এত উপরে ছিলাম, উপরে হঠাৎ করে দেখি যে দুই পক্ষের সংঘর্ষ। তো সংঘর্ষ তো ভীষণ পাথর ছুড়াছুড়ি দেখছি। এরপর আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই। জনদুর্ভোগ লাগবে সিলেট শহরে ফুটপাত, সড়কের অনেক অংশ দখল করে গড়ে ওঠা অবৈধ গাড়ির স্ট্যান্ড স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের সরকারের অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় অবৈধভাবে সাজা দেওয়ার প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্ট থেকে বিশাল প্রতিবাদ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমেদ খান টুনু, জগন্নাথপুর পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, সৈয়দ ইসাহাক আহমেদ, সাদেক আহমেদ, রাসেল বক্স, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বশির রুহেল, হেলাল আহমেদ, তারেক আহমেদ, আকমাল হোসেন প্রমুখ। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এছাড়াও দলীয় কার্যক্রমকে গতিশীল রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মিলিত প্রচেষ্টা, সবার জন্য পুষ্টি, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বহু খাত ভিত্তিক বার্ষিক পুষ্টি পরিকল্পনা 2019-2020 সুনামগঞ্জের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ এবং কালেকটিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভের সমাপনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, আজ বুধবার সকাল 11টায় সুনামগঞ্জ জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির হাসুন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শামসুদ্দিন। কালেকটিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভের কার্যক্রমের উপর উপস্থাপন করেন কালেকটিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ কেয়ার বাংলাদেশ টেকনিক্যাল ম্যানেজার মোহাম্মদ হাসানুজ্জামান। বহুখাত ভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা মডেলের বিস্তার এবং পরবর্তী করণীয় বিষয়ক উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের
অ্যাক্টিং টিম লিডার মোহাম্মদ হাফিজুল ইসলাম। জাতীয় পুষ্টি পরিষদের পুষ্টি কার্যক্রমের উপর উপস্থাপন করেন জাতীয় পুষ্টি পরিষদের সহকারী পরিচালক ডাক্তার ফারজানা রায়হান। অনুষ্ঠানে পুষ্টি কার্যক্রমের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শনী ও জেলা বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন করা হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান। ইভালুয়েশন অ্যান্ড ডকুমেন্টেশন মনিটরিং সিআই ফরেন টেকনিক্যাল অফিসার শ্রী অরূপ রতন দাস ও আলাউদ্দিন হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের পরিচালক ডাক্তার ইখতিয়ার উদ্দিন খন্দকার, এনএনএসও ডিরেক্টর ডাক্তার এস.এম. মুস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আশরাফুল হক প্রমুখ। আমরা যদি এই জানাটাকে যদি কাজে লাগাই তবে আমাদের সুনামগঞ্জ জেলা অপুষ্টিতে কেউ থাকবে না। জনস্বাস্থ্যের যে বিষয়গুলো আছে সেই জনস্বাস্থ্যের এখনো যেন হুমকি যে সমস্ত বিষয় আছে সেই বিষয়গুলোকে কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারি। আমি আশা করব যে আমাদের যে কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে সেই কর্মপরিকল্পনার আমরা সফল বাস্তবায়ন করব। যেহেতু বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর হাতে তৈরি এই প্রতিষ্ঠান, আমরা পুষ্টিতে যে সমস্ত জেলা সবচেয়ে ভালো করবে ভবিষ্যতে তাদেরকে একটা পুরস্কার বাংলাদেশের মধ্যে আমরা দিতে চাই। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান শিরোনাম। যুক্তরাজ্যের লকডাউন শিথিল করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট তারিখ নয়, বরং সর্বশেষ তথ্যের উপর নির্ভর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনায় যুক্তরাজ্যে আজও 738 জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত 12,000-এরও বেশি। প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণের ব্যাপারে আফ্রিকার 6 দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।